নমস্কার, আমি অজিত ব্যানার্জি আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজকে জন্মছকে কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ বিচারে প্রাথমিক বিষয় নিয়ে এবং সাবলর্ড নিয়ে আলোচনা করব। এই বিষয়ে এটা আমার দ্বিতীয় ভিডিও। আমি আগেই বলেছি যে বৈদিক জ্যোতিষ নিয়ে ভিডিও করার সঙ্গে সঙ্গে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ বিচার নিয়েও ভিডিও করব এবং সেই সঙ্গে এই দুই পদ্ধতির পার্থক্য নিয়ে দরকার মতো আলোচনাও করব। আমার মনে হয় এই দুই প্রকার ভিডিও থেকে আপনারা এই দুই প্রকার পদ্ধতির জ্যোতিষ বিচারে কিছুটা ধারণা করতে পারবেন। নক্ষত্রই হলো কৃষ্ণমূর্তি পদ্ধতির আসল কথা। নক্ষত্র ও তার সামনেই এই পদ্ধতির সংসার। আমাদের যে 27টি নক্ষত্র আছে, সেই 27টি নক্ষত্রের অধিপতি হলো আমাদের 9টি গ্রহ। প্রত্যেকটি গ্রহের অধীনে 3টি করে নক্ষত্র আছে। এই চার্টে সেগুলি আমি জানালাম। যেমন কেতুর অধীনে নক্ষত্র হচ্ছে অশ্বিনী, মঘা ও মূলা। শুক্রের অধীনে নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী ও পূর্বাষাঢ়া। রবির অধীনে নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া। চন্দ্রের অধীনে নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা। মঙ্গলের অধীনে নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। রাহুর অধীনে নক্ষত্র আদ্রা, স্বাতী এবং শতভিষা। বৃহস্পতির অধীনে নক্ষত্র হচ্ছে পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। শনির অধীনে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। বুধের অধীনে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। Now I will discuss what is sublord, what is cusp and cuspal position, cuspal সংযোগ, what type of bhabs are signified by the planet. কাস বলতে কি বোঝায়? What is cusp? কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাবকে কাস বলা হয়, CUSP। কাসপাল পজিশন, ভাবের নক্ষত্রপতি ও সাবপতি নিয়ে কাসপাল পজিশন। কাসপাল সংযোগ কি? হোয়াট ইজ কাসপাল সংযোগ? গ্রহটি কোন কোন ভাবের সাবপতি, সেই ভাবগুলি নিয়েই কাসপাল সংযোগ। সাবলর্ড কি? একটি নক্ষত্রকে 9 ভাগে ভাগ করে এক ভাগের অধিপতিকে বলা হয় সাবলর্ড। তবে সমান 9 ভাগে ভাগ করা হবে না, গ্রহদের 62 দশাবর্ষ হিসাবে ভাগ করতে হবে। গ্রহ কোন কোন ভাবের নির্দেশক হবে সেটা নির্দেশ করার সূত্র কি? ভাবচক্রে 1 নম্বর হচ্ছে ভাবচক্রে গ্রহ কোন ঘরে অবস্থিত সেই ঘর। 2 নম্বর লগ্ন সাপেক্ষে গ্রহ কোন কোন ভাবের অধিপতি সেই ভাবগুলি। 3 নম্বর জন্মছকে গ্রহ যে নক্ষত্রে অবস্থিত তার নক্ষত্রপতি ভাবচক্রে যে ভাব অবস্থিত সেই ভাব। এই নক্ষত্রপতি কোন কোন ভাবের অধিপতি সেই ভাবগুলি। আমি এখানে একটি জন্মছক দিলাম। এই জন্মছকে লগ্ন হচ্ছে ধনুতে 13 ডিগ্রি 35 মিনিট, রাহু বৃষে 25 ডিগ্রি 46 মিনিট, চন্দ্র শুক্র মঙ্গল বুধ সিংহে, রবি আছে কন্যায়, শনি আছে তুলায়, কেতু এবং বৃহস্পতি আছে বৃশ্চিকে। ওই লগ্নস্ফুটকে বেশ করে কেপির ইউনিভার্সাল টেবিলস অফ হাউসেস অনুযায়ী একটি ভাবচক্র তৈরি করা হলো। এটা মনে রাখবেন যে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাবচক্রের গুরুত্ব সব থেকে বেশি। এখানে ধনুতে লগ্ন পড়েছে 13 ডিগ্রি 35 মিনিট, দ্বিতীয় ভাব শুরু হয়েছে মকরে 17 ডিগ্রি 1 মিনিট, তৃতীয় ভাব শুরু হয়েছে কুম্ভে 22 ডিগ্রি 37 মিনিট, চতুর্থ ভাব শুরু হয়েছে মিনে 26 ডিগ্রি 1 মিনিট থেকে, পঞ্চম ভাব শুরু হয়েছে মেষে 24 ডিগ্রি 31 মিনিট থেকে, ষষ্ঠ ভাব শুরু হয়েছে বৃষে 19 ডিগ্রি 24 মিনিট, সপ্তম ভাব শুরু হয়েছে মিথুনে 13 ডিগ্রি 35 মিনিট, অষ্টম ভাব শুরু হয়েছে কর্কটে 17 ডিগ্রি 1 মিনিট, নবম ভাব শুরু হয়েছে সিংহে 22 ডিগ্রি 37 মিনিট এবং দশম ভাব শুরু হয়েছে কন্যায় 26 ডিগ্রি 1 মিনিট,
একাদশ ভাব শুরু হয়েছে তুলায় 24°31' এবং দ্বাদশ ভাব শুরু হয়েছে বৃশ্চিকে 25°46'। এখানে একটা জিনিস লক্ষ্য করার, যে লগ্ন ভাব যেমন ধনুতে শুরু হয়েছে 13°35' এবং এটা চলবে মকরের দ্বিতীয় ভাব শুরুর আগে পর্যন্ত। সেরকম দ্বিতীয় ভাব মকরে শুরু হয়েছে 17°1' থেকে, এটা এর বিস্তৃতি হচ্ছে কুম্ভের তৃতীয় ডিগ্রি শুরুর আগে পর্যন্ত। সেরকম তৃতীয় ভাব শুরু হয়েছে কুম্ভে 22°37', এর বিস্তৃতি হচ্ছে মিনে চতুর্থ ভাব শুরুর আগে পর্যন্ত, অর্থাৎ চতুর্থ ভাব শুরু হয়েছে 26°1' পর্যন্ত। এইভাবে সব ভাবগুলির বিস্তৃতি হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই ভাবচক্রে গ্রহদের সংস্থাপন, রাশিচক্রে বা জন্মছকে গ্রহরা যে ভাবে ছিল, যে ঘরে ছিল, ভাবচক্রে কিন্তু গ্রহরা সেই ঘরে নাও থাকতে পারে। যেমন এখানে চন্দ্র, শুক্র, মঙ্গল সিংহে ছিল, কিন্তু ভাবচক্রে এরা কর্কটে এসে গেছে, কারণ কর্কটের অষ্টম ভাবের বিস্তৃতি হচ্ছে 17°1' থেকে সিংহের 22°37' আগে পর্যন্ত। চন্দ্র, শুক্র, মঙ্গল সিংহে জন্মছকে অবস্থান ছিল, কিন্তু এদের ডিগ্রি হচ্ছে 1°44', শুক্র হচ্ছে 4°59', মঙ্গল হচ্ছে 8°31'। অর্থাৎ এরা নবম ভাব শুরুর অনেক আগের ডিগ্রি, কারণ নবম ভাব শুরু হচ্ছে 22°37' থেকে, আর নবম ভাব পড়েছে সিংহে। সেই জন্য এরা অষ্টম ভাবে অর্থাৎ কর্কটে চলে এলো। জন্মছকের গ্রহরা জন্মছকে যে ঘরে আছে, ভাবচক্রে কিন্তু সেই ঘরে নাও থাকতে পারে। সেটা জন্মছকের গ্রহদের স্ফুট অনুযায়ী নির্ভর করবে যে তারা কোন ভাবে থাকবে। আমি এখানে একটা সমস্ত নক্ষত্রের ছক দিলাম, অর্থাৎ নক্ষত্রগুলো রাশিতে কত ডিগ্রি নিয়ে আছে সেইটা জানা থাকলে আমরা ভাবস্ফুট বা গ্রহস্ফুট দেখেই বলতে পারবো যে এটা কোন নক্ষত্রে পড়বে। আমি এখানে কাসপাল পজিশন এবং প্ল্যানেটারি পজিশনের একটি চার্ট দিলাম। কাসপাল মানে হচ্ছে ভাব, অর্থাৎ আমাদের 12টি ভাবের সাবলর্ড কারা, স্টারলর্ড কারা, সেগুলো কাসপাল পজিশনে আমাদের লিখতে হবে। এবং প্ল্যানেটারি পজিশনে আমাদের যে 9টি গ্রহ আছে, সেই 9টি গ্রহ ভাবচক্রে কোথায় বসছে, কোন ভাবের অধিপতি, সেই গ্রহের নক্ষত্রপতিকে, সেই গ্রহের সাবপতিকে, সেই গ্রহ কোন কোন ভাব নির্দেশ করছে, এগুলো আমাদের এই চার্টে লিখতে হবে। এবং এটা কৃষ্ণমূর্তি পদ্ধতির একটি বিশেষ ইম্পর্টেন্ট চার্ট। এই চার্ট ছাড়া কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কোনো বিষয়ের বিচার করা যাবে না। সমস্ত বিষয়ের বিচার এই চার্টের ওপর ভিত্তি করেই হবে। এখানে ভাবচক্রের অবলম্বনে কাসপাল পজিশন এবং প্ল্যানেটারি পজিশন তৈরি করা হলো। ভাবের নক্ষত্র ভাবচক্রে স্ফুট থেকে হবে, গ্রহের নক্ষত্র রাশিচক্রে গ্রহদের অবস্থান ও স্ফুট থেকে হবে। কাসপাল পজিশন অর্থাৎ ভাবের অবস্থা, আজ শুধু কাসপাল পজিশনটাই বোঝাবো, অন্যদিন প্ল্যানেটারি পজিশন বোঝাবো। কাসপাল পজিশনে দেখুন, প্রথম ভাবের কলামে 12টি ভাবের সংখ্যা পরপর লিখতে হবে। কাসপাল পজিশন চার্টে আমি যেরকম লিখেছি, অর্থাৎ 1 থেকে 12 সংখ্যা। এরপর নক্ষত্র অধিপতির কলামে অর্থাৎ স্টারলর্ডের কলামে ভাব স্ফুটের নক্ষত্র অধিপতির নাম লিখতে হবে। তারপর সাবলর্ডের কলামে সাবলর্ডের নাম লিখতে হবে। ভাবস্ফুট অনুযায়ী নক্ষত্রটিকে 9 ভাগ করে দেখতে হবে এক্স্যাক্ট ভাবস্ফুটে কোন সাবলর্ড পড়েছে। এখন এক এক করে বোঝাবো।
ধনু রাশিতে লগ্ন স্ফুট পড়েছে 13°35'। এই স্ফুটে নক্ষত্র হল পূর্বাষাঢ়া এবং নক্ষত্রপতি শুক্র। সাবপতি হল শুক্র, অর্থাৎ এই নক্ষত্রকে 9 ভাগ করে প্রথম ভাগে শুক্র পড়েছে। যেমন কোনো গ্রহের অন্তর্দশা সেই গ্রহ দিয়েই শুরু হয়। মকরে দ্বিতীয় ভাব পড়েছে 17°1'। এই স্ফুটে নক্ষত্র হল শোভনা এবং নক্ষত্রপতি চন্দ্র ও সাবপতি হল শনি। কুম্ভে তৃতীয় ভাব পড়েছে 22°37'। এই স্ফুটে নক্ষত্র হল পূর্ব ভাদ্রপদ, নক্ষত্রপতি বৃহস্পতি এবং সাব শনি। মীনে চতুর্থ ভাব পড়েছে 26°1'। এই স্ফুটে নক্ষত্র হল রেবতী এবং নক্ষত্রপতি বুধ ও সাবপতি রাহু। মেষে পঞ্চম ভাব পড়েছে 24°31'। এই স্ফুটে নক্ষত্র হল ভরণী ও নক্ষত্রপতি শুক্র এবং সাবপতি বুধ। বৃষে ষষ্ঠ ভাব পড়েছে 19°24'। এই স্ফুটে নক্ষত্র হল রোহিণী ও নক্ষত্রপতি চন্দ্র এবং সাবপতি বুধ। মিথুনে সপ্তম ভাব পড়েছে 13°35'। এই স্ফুটে নক্ষত্র হল আদ্রা ও নক্ষত্রপতি রাহু এবং সাবপতি বুধ। কর্কটে অষ্টম ভাব পড়েছে 17°1'। এই স্ফুটে নক্ষত্র হল অশ্লেষা ও নক্ষত্রপতি বুধ এবং সাবপতি বুধ। সিংহে নবম ভাব পড়েছে 22°37'। এই স্ফুটে নক্ষত্র হল পূর্ব ফাল্গুনী ও নক্ষত্রপতি শুক্র এবং সাবপতি শনি। কন্যায় দশম ভাব পড়েছে 26°1'। এই স্ফুটে নক্ষত্র হল চিত্রা ও নক্ষত্রপতি মঙ্গল এবং সাবপতি রাহু। তুলায় একাদশ ভাব পড়েছে 24°31'। এই স্ফুটে নক্ষত্র হল বিশাখা ও নক্ষত্রপতি বৃহস্পতি এবং সাবপতি বুধ। বৃশ্চিকে দ্বাদশ ভাব পড়েছে 19°24'। এই স্ফুটে নক্ষত্র হল জ্যেষ্ঠা ও নক্ষত্রপতি বুধ এবং সাবপতি কেতু। স্ফুট অনুযায়ী আমাদের যে নক্ষত্র আমি বললাম, এই নক্ষত্রগুলো আপনি ওই নক্ষত্রের যে ছকটা আমি দিয়েছি ওখান থেকে খুব সহজেই বার করতে পারবেন। এবং আমি এখন সাবপতি কিভাবে বার করতে হয়, সাবলর্ড কিভাবে ক্যালকুলেট করতে হয় সেইটা বোঝাবো। আমি সাবলর্ড নির্ধারণ কয়েকটি করে দেখাবো। সব 12টা এখানে করা সময় সাপেক্ষ। গোটা দুয়েক করে দেখালে আপনারা সেইভাবে বাকিগুলো করতে পারবেন। প্রথমে যেমন ধরুন লগ্ন স্ফুট ধনু রাশিতে 13°35'। নক্ষত্র হল পূর্বাষাঢ়া, অধিপতি শুক্র। ধনু রাশিতে পূর্বাষাঢ়ার বিস্তৃতি হচ্ছে, অর্থাৎ শুরু হচ্ছে 13°20' থেকে 26°40' পর্যন্ত। আমরা বিভিন্ন সাবলর্ডের পরিমাণ প্রথমেই আলোচনা করেছি, তবু এখানে লিখে দিলাম। সাবলর্ড কেতুর মান হচ্ছে 0°46'40". সাবলর্ড শুক্রের মান 2°13'20". সাবলর্ড রবির মান 0°40'20". সাবলর্ড চন্দ্রের মান 1°6'40". সাবলর্ড মঙ্গলের মান 0°46'40". সাবলর্ড রাহুর মান 2°0'0". সাবলর্ড বৃহস্পতির মান 1°46'40". সাবলর্ড শনির মান 2°6'40". সাবলর্ড বুধের মান 1°53'20". এই যে বিভিন্ন সাবলর্ডের মানগুলো এখানে জানালাম, এই মানগুলো কিন্তু স্থির, এর কোনো চেঞ্জ হবে না। এই বিভিন্ন গ্রহের যে সাবলর্ডের মান, এই মানটা ফিক্স থাকে। আমরা জানি যে কোনো নক্ষত্রের অধিপতি যে গ্রহ হবে তার সাবলর্ডের হিসেব সেই গ্রহ দিয়ে শুরু হবে, যেমন দশা অন্তর্দশায় করা হয়। এখানে লগ্ন স্ফুটের নক্ষত্রপতি শুক্র, সেই জন্য সাবলর্ডের হিসেব শুক্র দিয়ে শুরু হবে। সাবলর্ডের হিসেব এইভাবে হবে: নক্ষত্রের শুরু 13°20'। এর সঙ্গে শুক্রর সাবলর্ডের পরিমাণ
2 ডিগ্রি 13 মিনিট 20 সেকেন্ড যোগ করব। যোগ করে পেলাম 15 ডিগ্রি 33 মিনিট 20 সেকেন্ড। আমাদের নক্ষত্র স্ফুট যদি এর মধ্যে এসে যায় তবে আমরা সেই সাবলটটাই নেব। আমাদের নক্ষত্র স্ফুট 13 ডিগ্রি 35 মিনিটের মধ্যে এসে গেছে, সেই জন্য লগ্নভাবের সাবলট হলো শুক্র। এইবার দ্বিতীয় ভাবের সাবলট দেখব। দ্বিতীয় ভাব স্ফুট মকরে 17 ডিগ্রি 1 মিনিট। এই স্ফুটে নক্ষত্র হবে শ্রবণা এবং নক্ষত্রপতি হবে চন্দ্র। শ্রবণার বিস্তৃতি মকরে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। যেহেতু নক্ষত্রপতি চন্দ্র, সেহেতু সাবলটের হিসেব চন্দ্র দিয়ে শুরু হবে। 10 ডিগ্রির সঙ্গে প্রথমে চন্দ্রের সাবলটের পরিমাণ, তারপরে মঙ্গলের পরিমাণ, তারপরে রাহুর পরিমাণ, তারপরে বৃহস্পতির পরিমাণ, তারপরে শনির পরিমাণ যোগ করব। অর্থাৎ যতক্ষণ না নক্ষত্রে ভাবস্ফুটটা পাবো ততক্ষণ আমরা যোগ করে যাব। এখানে শনি পর্যন্ত যোগ করলেই তবে আমরা ওই 17 ডিগ্রি 1 মিনিটের ভাবস্ফুটে পেয়ে যাব। অর্থাৎ এখানে শনি পর্যন্ত যোগ করলে এই ভাবস্ফুটটা পেয়ে যাব, সেই জন্য এখানে সাবলট হবে শনি। এই দুটো উদাহরণ আমি বোঝালাম। এই দুটো উদাহরণের উপর ভিত্তি করে আপনারা বাকি যে 10টা সাবলট আছে সেটা কিন্তু সহজেই হিসেব করে নিতে পারবেন। এবং প্ল্যানেটারি পজিশনটা আমি অন্য দিন বোঝাবো। আজকে আমি কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ বিচারে প্রাথমিক বিষয়ে কাশপাল পজিশন এবং সাবলট নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এই সাবলটের যে ক্যালকুলেশন বা সাবলটের বিভিন্ন সাবলটের অর্থাৎ গ্রহের সাবলট হিসাবে যে পরিমাণটা নির্ধারিত করা হয়েছে এবং কাশপাল পজিশন যেভাবে বার করা হয়েছে সেটা কিন্তু আপনারা ভালো করে ধৈর্য ধরে শুনবেন এবং দেখবেন। কাশপাল পজিশন এবং সাবলট নির্ধারণ কৃষ্ণমূর্তি জ্যোতিষে খুব জরুরি বিষয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস অফ মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন। নমস্কার।